যে মানুষটা রয়েছেন মুমূর্ষু অবস্থায়, যে মানুষটা কয়দিন আগে ছিলেন লাইফ সাপোর্টে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, কোনো রকমে জীবন নিয়ে এখনও বেঁচে আছেন, সারভাইভ করতে পেরেছেন, তার মৃত্যু গুজব ছড়িয়ে পড়েছিল সারা বাংলাদেশব্যাপী। জানাজার সময় নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়েছিল। বাংলাদেশের রাজনীতির জীবন্ত ডায়েরি বলা হয় যাকে। বাংলাদেশের বিভিন্ন আন্দোলনে, ছাত্র আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত বহু আন্দোলনের অগ্রপথিক যে মানুষটি, সেই তোফায়েল আহমেদ, তার বিরুদ্ধে এবার আদেশ দেওয়া হয়েছে গ্রেপ্তারের। তাকে গ্রেপ্তার করতে হবে। যে মানুষটা বিছানায় শুয়ে থাকা ছাড়া নড়তে পারেন না, একা উঠতে পারেন না, বাথরুমে যেতে পারেন না, বাথরুম তাকে বিছানাতেই করতে হয়, যে মানুষটা নিজের হাতে খাওয়ার মতো শক্তি নেই, সেই মানুষটাকে গ্রেপ্তারের এই আদেশ কতটা মানবিক, কতটা সভ্যতার মধ্যে পড়ে, কিংবা পেছনে কারণটা কি, কোন মামলা, কবেকার মামলা, কেন তাকে গ্রেপ্তারের এই নির্দেশ দেয়া হলো, এই ব্যাপারটা নিশ্চয়ই চাঞ্চল্যের সৃষ্টি করতে পারে। হ্যাঁ, এরকমই একটা খবর এসেছে এবং খবরটা এসেছে স্বয়ং আদালত থেকে। চলুন একটু জেনে দেখি তোফায়েল আহমেদকে গ্রেপ্তার কবে করা হবে এবং গ্রেপ্তার করে তাকে কোথায় রাখা হবে সেই ব্যাপারটা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, তোফায়েল আহমেদের মতো একজন মুমূর্ষু রোগীকে, যিনি বিছানা থেকে উঠতে পারেন না, যাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হলে হয় ট্রেসার ব্যবহার করতে হয়, অথবা শরীরের কন্ডিশন যদি সামান্যতম ভালো হয় তাহলে হয়তো হুইল চেয়ারে মুভ করানো যায়, সেরকম একজন মানুষকে গ্রেপ্তারের নির্দেশ যদি সরকার দিত তাহলে সরকারের সমালোচনা করা যেত যে সরকার এতটা নির্মম, এতটা নিষ্ঠুর হতে পারে, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এরকম একজন মানুষকে গ্রেপ্তার করার নির্দেশ দিতে পারে, উদ্যোগ নিতে পারে, কিংবা যে মানুষটা রাজনৈতিকভাবে বিতর্কিত নন, যে মানুষটা আওয়ামী লীগ সরকারের বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন, কিংবা আওয়ামী লীগের বিতর্কিত নির্বাচন ব্যবস্থার ওই মাস্টার মাইন্ডের তালিকায় যার নাম নেই, মোটামুটি সর্বজন গ্রহণযোগ্য যিনি এবং গ্রহণযোগ্যতা যার রয়েছে, সেই তোফায়েল আহমেদের ব্যাপারে সরকারের ভাবনা যদি এমন হতো তাহলে আমরা সরকারের তীব্র সমালোচনা করতে পারতাম। কিন্তু ভাবনাটা কিংবা আদেশটা এমন একটা জায়গা থেকে এসেছে যে তার সমালোচনা করার কোনো ধরনের কোনো উপায় আমাদের নেই। জায়গাটা হচ্ছে মহান আদালত। আদালত থেকে গ্রেপ্তারের পরোয়ানা জারি করা হয়েছে তোফায়েল আহমেদের বিরুদ্ধে। কি বলছে গণমাধ্যম? গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। ইত্তেফাক বলছে, তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, স্মৃতিশক্তি লোপ পেয়েছে দাবি আইনজীবীর। নতুন যে ইনফরমেশন সেটা হচ্ছে তোফায়েল আহমেদের স্মৃতিশক্তি লোপ পেয়েছে, অথচ এই মানুষটাকেই বলা হয় বাংলাদেশের রাজনীতির জীবন্ত ডায়েরি। এই মানুষটার জীবনের অধ্যায় যখন শেষ হবে তখন বাংলাদেশের রাজনীতির জীবন্ত একটা ডায়েরি আমার মনে হয় যে মৃত্যুবরণ করবে। বাংলাদেশের রাজনীতিতে তার মতো তীক্ষ্ণ, তুখোড়, মেধাসম্পন্ন দ্বিতীয় কোনো ব্যক্তি নেই, যিনি রাজনীতির প্রতিটা ঘটনা, দিন, তারিখ, মিনিট, সময়, জায়গা, সব কিছু, এবং সঙ্গী কারা ছিল, কারা ওই কাজগুলো করেছে, সব কিছু মুখস্থ বলে দিতে পারতেন অনর্গল, ঘন্টার পর ঘন্টা। কি বলছেন আদালত, অপরাধটা কি একটু জানি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মামলাটা কিন্তু এই শেখ হাসিনা সরকার পতনের পরের মামলা না, এবং এই সরকারের চাপিয়ে দেয়া কোনো মামলাও না। এই মামলাটা 2 দশক আগের মামলা। কিন্তু একটা ব্যাপার বলা যেতে পারে যে এই মামলাটা বিএনপি সরকারের আমলের মামলা। বিএনপি সরকার এর আগে যে 2001 থেকে 2006 পর্যন্ত ক্ষমতায় ছিল, সেই সময়কার একটা মামলায় তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অবৈধভাবে 1,25,00,000 টাকা অর্থ আত্মসাতের অভিযোগে 2 যুগ আগের মামলায় 69-এর গণ অভ্যুত্থান আর মহান 71-এর মুক্তিযুদ্ধের অগ্রসৈনিক, আওয়ামী লীগের এক সময়ের প্রভাবশালী নেতা, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ সহ 2 জনকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আদালত যেহেতু করেছেন, কিছু বলার নেই। আসামি পলাতক থাকায় গত 19 এপ্রিল ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ এই পরোয়ানা জারি করেন। মঙ্গলবার 5 মে আদালত সূত্রে এই তথ্য পাওয়া গেছে। আজকে এই তথ্য পাওয়া গেছে।
এই মামলার বাকি দুই আসামি হচ্ছেন মোহাম্মদ আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে পরোয়ানা জারি হলেও বাকি আসামিদের মধ্যে আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে পরোয়ানা জারি হলেও জামিনে থাকা মোশাররফ হোসেন আদালতে হাজিরা দেন। জানা যায় এদিন মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। এদিকে তোফায়েল আহমেদের অসুস্থতার কথা জানিয়ে আদালতের কাছে তার আইনজীবী খায়েরউদ্দিন শিকদার আবেদন করেছেন। শুনানিতে তিনি বলেছেন, তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। এখনও তিনি হাসপাতালে, এজন্য তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। বাস্তবিক অর্থে তোফায়েল আহমেদ কাউকে চিনতে পারেন না, তার স্মৃতিশক্তি লোপ পেয়েছে, আদালতে উপস্থিত হয়ে মামলার কার্যক্রমে অংশ নিতে শারীরিকভাবে অক্ষম। মানে এই মানুষটা শুধুমাত্র মানে তার প্রাণটা দেহ থেকে আলাদা হয়নি, তা বাদ দিয়ে সব কিছুই আসলে মৃত প্রায়। স্মৃতিশক্তি নাই মানে এই মানুষটার আর কিছু নাই। এ সময় তোফায়েল আহমেদের মানসিক অবস্থা পরীক্ষার আবেদন করার প্রার্থনা করেন এবং পাশাপাশি অভিযোগ গঠন শুনানি পেছাতেও আবেদন করেন আইনজীবী খায়েরউদ্দিন। তবে আদালত আবেদন নামঞ্জুর করে বৃহস্পতিবার অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য করেন। এর আগে 2002 সালে মামলাটি দায়ের করেন বিলুপ্ত দুর্নীতি দমন কমিশনের পরিদর্শক কাজী শামসুল ইসলাম। দুর্নীতি দমন কমিশন এই মামলা করেছিল সেই 2002 সালে, যে সময় বিএনপি সরকার ক্ষমতায় ছিল। মামলার অভিযোগে বলা হয়, তোফায়েল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্জিত 1,25,00,000 টাকা গোপন করার উদ্দেশ্যে সহযোগীদের মাধ্যমে অর্থ স্থানান্তর এবং উত্তোলন করেন। ম্যাডোনা অ্যাডভার্টাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশাররফ হোসেনের সঙ্গে যোগসাজশে সোনালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে 1,25,00,000 টাকা স্থানান্তর করা হয়। পরবর্তীতে ওই অর্থ উত্তোলন করা হয়। মামলাটি তদন্ত শেষে 3 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর উচ্চ আদালতের নির্দেশে মামলার কার্যক্রম স্থগিত ছিল দীর্ঘদিন। এ বিষয়ে সম্প্রতি উচ্চ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় মামলার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম। মানে এই যে 1,25,00,000 টাকার ব্যাপার না, দুদকের মামলা, এই মামলার তথ্য শুনে হাস্যকর ব্যাপারটা আর একবার মনে পড়ে। সেটা হচ্ছে যে আওয়ামী লীগও আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার নামে জিয়া অরফানেজ ট্রাস্টের যে মাত্র 2 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে, এরকম অভিযোগে বেগম খালেদা জিয়াকে জেলে রাখার ঘটনা ঘটিয়েছিল, যেটা অনেকের কাছে হাস্যকর মনে হয়েছে। কারণ বেগম খালেদা জিয়ার টাকার এত অভাব পড়েছে যে মাত্র তিনি 2-4 কোটি টাকা এদিক ওদিক করবেন, তাও তার স্বামীর নামের ট্রাস্ট থেকে। ব্যাপারটা হাস্যকর লেগেছে অনেকের, এবং এই ব্যাপারটা আওয়ামী লীগ সরকার যখন ঘটিয়েছিল তখন সেগুলোর সমালোচনাও হয়েছে। বেগম খালেদা জিয়াকে 2 কোটি টাকার অভিযোগ দেয়া এটা যেমন হাস্যকর, তেমনি তোফায়েল আহমেদকে 1,25,00,000 টাকা তিনি লুণ্ঠন করেছেন, এই ব্যাপারটাও আসলে হাস্যকর। তোফায়েল আহমেদের নামে যদি আপনি শত শত কোটি টাকার অভিযোগ আনতে পারতেন, তাহলে ব্যাপারটা সামান্য হলেও গ্রহণযোগ্য হতো যে সত্যিই তিনি দুর্নীতি করেছেন। তোফায়েল আহমেদ এত গরিব হয়ে যাননি যে 1,25,00,000 টাকা, এত কম টাকা তিনি অসৎ পথ অবলম্বন করে এই টাকা অর্জন করবেন কিংবা এই টাকা বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করবেন। এই মামলাগুলো হাস্যকর, এবং বাংলাদেশের রাজনীতির ধারাটাই এমন যে এই হাস্যকর ব্যাপারগুলো আমাদেরকে সব সময় দেখতে হচ্ছে। কিন্তু আদালত থেকে যেহেতু এই আদেশটা এসেছে, আদালতের বিরুদ্ধে তো আর কিছু বলার নেই, আদালতের সমালোচনা করারও কোনো উপায় নেই। কিন্তু শুধুমাত্র একটি কথা বলা যেতেই পারে বোধহয়, সেটা হচ্ছে যে আদালত পরিচালনা করেন তো মানুষ। আদালত তো শুধুমাত্র চেয়ার টেবিল জড় পদার্থ না, আদালতের প্রাণ সঞ্চারিত হয় মানুষের অ্যাক্টিভিটিসের মাধ্যমে। সেখানে বিচারক থাকেন, আইনজীবী থাকেন, বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা থাকেন। এই মানুষগুলো আমার মনে হয় যে আরেকটু বেশি মানবিক হলে ব্যাপারটা দৃষ্টিকটু হতো না, কিংবা ব্যাপারটা এরকমভাবে সবার ইমোশনেও লাগতো না যে একজন মুমূর্ষু রোগী, যিনি হাসপাতালে নিজের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, যার স্মৃতিশক্তি শেষ হয়ে গেছে, যিনি একজন জীবন্ত ডায়েরি হিসেবে বাংলাদেশে পরিচিত ছিলেন, সেই ব্যক্তিটাকে তার আইনজীবীর কথা কিংবা যুক্তি অগ্রাহ্য করে তাকে গ্রেপ্তারি পরোয়ানা তার বিরুদ্ধে জারি করতে হলো। আমার মনে হয় যে তাহলে উকিল সাহেব তিনিই ব্যাপারটা
প্রমাণ করতে পারেননি, কিংবা তোফায়েল আহমেদ আসলে জলজান্ত সুস্থ মানুষ। তিনি প্রতিদিন সকালবেলায় উঠে রমনা পার্কে জগিং করেন, দৌড়াদৌড়ি করেন এবং বহাল তবিয়তেই রয়েছেন, বরং তার বয়স কমেছে, ইয়াং বয়স হয়ে গেছে। উকিল তার ব্যাপারে মিথ্যা কথা বলেছে যে তিনি মুমূর্ষু অবস্থায় হাসপাতালে রয়েছেন। সেটাই তো হওয়ার কথা, তাই না? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের